আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায় গণিতের দূরত্ব ও উচ্চতর অঙ্ক করব। ইনশাল্লাহ এই অঙ্কগুলো যদি এভাবে প্র্যাকটিস করা হয় তাহলে এই অধ্যায় থেকে যেভাবে অঙ্ক আসুক আমরা পারবো। তো এই অঙ্ক করার আগে আমাদের বেশ কিছু বিষয় জানা প্রয়োজন। আমরা এগুলো আস্তে আস্তে একটু ধারণা নেই, তারপরে আমরা অঙ্কে ঢুকবো। ওকে, তাহলে চলো শুরু করি। আমাদের প্রথমেই সমকোণী ত্রিভুজ জিনিসটা কি সেটা জানতে হবে, কারণ দূরত্বের প্রতিটা অঙ্কেই বলতে গেলে সমকোণী ত্রিভুজ বিষয়টা জড়িত থাকে। তাহলে দেখো শুরু করি। দূরত্বের অঙ্কে সমকোণী ত্রিভুজ জড়িত। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং অবশিষ্ট দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ক্লিয়ার? এখন দেখো আমরা পরীক্ষার খাতায় এভাবেও ত্রিভুজ আঁকতে পারি, এভাবেও আঁকতে পারি। তুমি যেভাবেই আঁকো সেভাবেই অঙ্ক কারেক্ট। তাহলে এখন এইখানে দেখো একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এইখানে, এইটা হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি। আর এইখানে একটা কোণ তৈরি হচ্ছে আর এইখানে একটা কোণ তৈরি হচ্ছে, বা এইখানে একটা কোণ তৈরি হচ্ছে আর এইখানে একটা কোণ তৈরি হচ্ছে। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই দুটা সূক্ষ্মকোণ, এখানে এই দুটা সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর এই দুটো 90 ডিগ্রি থেকে কম। তো এই বিষয়টা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার আসি ভূরেখা, শয়নরেখা বা আনুভূমিক রেখা জিনিসটা কি। ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকে ভূরেখা বলে। ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা, তো ভূমিতলে অবস্থিত যে কোনো ধরনের একটা সরলরেখা যদি আমরা আঁকি, এটাই হবে হচ্ছে ভূরেখা, শয়নরেখা বা আনুভূমিক রেখা। তার মানে এই পুরো বিষয়টাই হচ্ছে এই যে রেখাটা আমরা আঁকলাম ভূমিতে, এটা হচ্ছে ভূরেখা, শয়নরেখা বা আনুভূমিক রেখা। এর তিনটা নাম, এটা একটা নাম দিতে পারি এবি। তো এবি হচ্ছে আমাদের একটা ভূরেখা, শয়নরেখা বা আনুভূমিক রেখা। আচ্ছা, তারপরে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। ভূমিতলের উপর লম্বভাবে যে কোনো সরলরেখাকে ঊর্ধ্বরেখা বলে। ভূমি তলের উপর লম্বভাবে যে কোনো সরলরেখা। আচ্ছা, আমরা এর আগে হচ্ছে ভূরেখা পাইছি, এটা হচ্ছে আমাদের একটা ভূরেখা, যেটা নাম দিয়েছি আমরা এবি। আর এখানে বলছে ভূমি তলের উপর লম্বভাবে যে কোনো সরলরেখা। তাহলে এই যে ভূমি তলটা আমরা আঁকলাম, ভূমি রেখা যেটা আঁকলাম, সেটার উপরে যদি এখন আমরা এরকম একটা দাগ দিই বা লম্ব আঁকি, এটাই হচ্ছে আমাদের ভূমিতলের উপর লম্বভাবে যে কোনো সরলরেখা, ঊর্ধ্বরেখা। এটাই হচ্ছে আমাদের ঊর্ধ্বরেখা। ওকে, তারপরে উন্নতি কোণ। ভূমিতলের উপর কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। ভূমিতলের উপর কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। তাহলে এখন আমরা দেখি ভূতলের উপর কোনো বিন্দু, ভূতল ধরি এটা আমাদের একটা ভূতল, এর উপরের কোনো বিন্দু, এ একটা বিন্দু হইতে পারে, এ একটা বিন্দু হইতে পারে, ভূমির সমান্তরাল রেখার সাথে, ভূমির সমান্তরাল রেখা একটা আঁকি, ধরি এটা ভূমির সমান্তরাল রেখা। ওকে, এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই বিন্দুর সাথে এই যে রেখা মিলিত হইলো, এই বিন্দুর সাথে যে রেখা মিলিত হইলো, এই বিন্দুর সাথে যে রেখা মিলিত হলো, এইখানে যে কোণ তৈরি হলো, এটাই হচ্ছে উন্নতি কোণ। ক্লিয়ার? ভূতলের উপরের কোনো বিন্দু, এই যে উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, এই যে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, এইখানে যে কোণ উৎপন্ন করবে, এটা মিলিত হওয়ার পরে সেটাই হচ্ছে আমাদের উন্নতি কোণ। এবার আসি অবনতি কোণ। অবনতি কোণ জিনিসটা কি? ভূতলের সমান্তরাল রেখার উপর, রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। অর্থাৎ ভূতলের সমান্তরাল রেখার নিচের, এই যে ধরো নিচে একটা বিন্দু, আর ভূতল যদি আমরা এটা ধরি, ভূতলের সমান রেখা এইটা, এইখানে যে কোণ তৈরি করবে, ঠিক আছে, এইখানে যে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের কি হবে, অবনতি কোণ। অর্থাৎ এরকম হইতে পারে, এই যে কোণটা তৈরি করতেছে এটাই হচ্ছে আমাদের অবনতি কোণ। ক্লিয়ার? তা আশা করি সবাই বুঝতে পারছো, বা এরকম কোনো হইতে পারে, এরকম দিলেও হইতে পারে। যাই হোক, এটাই হচ্ছে অবনতি কোণ। উপরে যেটা সেটা উন্নতি কোণ, আর এটা হচ্ছে অবনতি কোণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর এইখানে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে,
এই ক্লাসের পুরো ফরম্যাট অর্থাৎ এইখানে যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো যদি তোমরা কেউ ডাউনলোড করতে চাও তোমরা এই ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারো 24পড়ালেখা.com। এই ওয়েবসাইটে এই শিটগুলো দেয়া থাকবে এবং এই অঙ্ক আমরা যা আজকে প্রথম ক্লাস নিচ্ছি এই ক্লাসের যাবতীয় যদি কোনো লেখা এই পুরো লেখাটা তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, আচ্ছা, তারপর আমাদের বেশ কিছু সূত্র জানা প্রয়োজন, যেমন সাইন সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইনের উল্টা হচ্ছে কসেক। এই সূত্র যা কসেক উল্টা হলো ঠিক অতিভুজ বাই লম্ব, এটার উল্টা হচ্ছে কসেক। তাই এটা আমাদের মনে রাখতে অনেকেরই সমস্যা হয়। এই মনে রাখা যাতে সহজে হয় সেটার জন্য আমরা এটা একটু অন্যভাবে পড়বো। সাইন লম্বা অতিরিক্ত কসেকের সাথে বিয়ে হবে না। সাইন লম্বা অতিরিক্ত কসেকের সাথে বিয়ে হবে না, তার মানে হচ্ছে এখানে সাইন বলতে আমরা বোঝাচ্ছি SIN সাইন, লম্বা বলতে বোঝাচ্ছি লম্ব, অতিরিক্ত বলতে বোঝাচ্ছি অতিভুজ। ওকে, তা সাইন লম্বা অতিরিক্ত মানে সাইন লম্ব বাই অতিভুজ কসেকের সাথে বিয়ে হবে না, তার মানে কসেক ঠিক তার এর উল্টা। তারপরে সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি সমান সমান কস, সেকের উল্টা হচ্ছে কস। এখানে আমরা কিভাবে পড়বো? সেচ অতিরিক্ত ভূমিতে দিলে কসকস করে। সেচ অতিরিক্ত ভূমিতে দিলে কসকস করে মানে সেচ বলতে আমরা বোঝাচ্ছি সেক, অতিরিক্ত বলতে বোঝাচ্ছি অতিভুজ, ভূমি বলতে বোঝাচ্ছি ভূমি, আর কসকস বলতে বোঝাচ্ছি কস। ওকে, ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। এটার উল্টা হচ্ছে কট। কটটা আমরা কিভাবে মনে রাখবো? টেনে লম্বকে ভূমিতে নামাও, কট যতই করুক। টেনে বলতে বোঝাচ্ছি ট্যান, লম্বকে বলতে বোঝাচ্ছি লম্ব, ভূমিতে নামাও ভূমি বলতে বোঝাচ্ছি ভূমি, আর কট ঠিক এই ট্যানের উল্টা। তো এইভাবে যদি আমরা সূত্রগুলো পড়তে পারি মনে হয় না এই সূত্রগুলো আর কখনো ভুল হবে। ওকে, আর শীর্ষবিন্দু আর পাদবিন্দু এটা তো আমরা জানি, উপরে যে বিন্দু থাকে সেটা শীর্ষবিন্দু আর নিচে যে বিন্দু থাকে সেটা পাদবিন্দু। আর এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখার একটা আলাদা সিস্টেম বলতে পারো বা মনে রাখার একটা টেকনিক সেটাও আছে। তো এইটা নিয়ে আজকে আর ডিসকাস করব না, এটা আরেক কোনো একটা ক্লাসে বলবো। তো আজকে আমরা অঙ্ক করি। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, তাহলে চলো আমরা কিভাবে অঙ্ক প্র্যাকটিস করব সেটা একটু দেখাই। আমরা এইখানে ত্রিকোণমিতি দশম অধ্যায়ের অঙ্কে দেখো পুরো একটা সেট বা শিট আমরা তৈরি করছি, যেখানে একটা উদ্দীপক থেকে 5 সেট পর্যন্ত অঙ্ক দেয়া আছে। একটা উদ্দীপক থেকে 5 সেট অঙ্ক দেয়া, অর্থাৎ আমরা একটা উদ্দীপক নিব, সেখান থেকে এইভাবে 5টা সেট আমরা অঙ্ক করব। এইভাবে যদি কেউ প্র্যাকটিস করতে পারে অঙ্কে মনে হয় না তার খারাপ হবে বা অঙ্কে সে ফেল করবে। আমরা দেখা যায় যে পরীক্ষা খাতায় এই উদ্দীপকের ভিত্তিতে এই এক সেট করি, এই কোনোটা আসলেই আমরা আর পারি না। বাট এটা দূর করার জন্যই এভাবে একটা উদ্দীপক নিয়ে এভাবে সেট করে সৃজনশীল করতে গেলে এরকম ভাবে সেট করে অঙ্ক করতে হবে, এর কোনো বিকল্প নেই যদি অঙ্কে ভালো করতে হয়। তাই ওকে, এভাবে আমরা দেখো পুরো একটা সেট করছি। এখানে 2 নম্বরে 3টা সেট দেয়া আছে, 3 নম্বর অঙ্কের আরো 5টা সেট দেয়া আছে, 4 নম্বর অঙ্কের দেয়া আছে। তো যাই হোক এইভাবে আমরা একটা সেট তৈরি করে নিব। সেট তৈরি করে নিয়ে তারপর আমরা অঙ্ক প্র্যাকটিস করব। তো ইনশাল্লাহ এভাবে আমরা করলে অনেক উপকার হবে। আর এটা আমরা কিভাবে করব? এটা আমরা বিভিন্ন টেস্ট পেপার ঘেটে এটা করতে পারি। অঙ্কে ভালো করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তুমি যত পরিশ্রম করবা ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবেই। আচ্ছা, এখন এই অঙ্কগুলো দেখতে অনেক ছোট ছোট মনে হচ্ছে, তা আমরা একটু বড় করে নিছি। আর আরেকটা বিষয় বলি, এটা উল্টা দিকে দেখো হোমওয়ার্কও দিয়ে আছে, অর্থাৎ আমরা এই পাশে যেটা করলাম সেটা উল্টা আমরা হোমওয়ার্ক হিসাবেও পেতে পারি। ঠিক আছে, যাই হোক এই শিটগুলো থাকবে সব ওয়েবসাইটে, ইচ্ছা করে নিয়ে নিতে পারো। আচ্ছা, এটা আমরা এখন বড় করে নিয়েছি। এখন বড় করে নিয়ে এখন আমরা এখান থেকে একটা করে অঙ্ক করব ইনশাল্লাহ। আজকে আমরা অন্তত 1 নাম্বার সেটটা শেষ করব। এই 1 নাম্বার সেটটা আমরা অঙ্ক করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় বুঝতে হবে। আর অঙ্ক কখনো মুখস্থ করবো না, অঙ্ক প্রথমেই ভালো মতো পড়তে হবে, পড়ে কি বলতেছে এটা বুঝতে হবে। ঠিক আছে, এটা না বুঝলে অঙ্ক মুখস্থ করে কোনোদিনও সম্ভব না। যাই হোক, একটি বৈদ্যুতিক খুঁটি
ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। উদ্দীপকটা আমাদের এটা দেয়া। এখন আমরা ১ নং সেট কি বলছে? সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র আঁকো। খুঁটিটির অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে? তাহলে এইখানে আমাদের ৩টা করতে হবে ক, খ, গ। এখন আমরা উদ্দীপক কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? পাশে এটা রাখলাম। দেখো আমাদের বলছে একটি বৈদ্যুতিক খুঁটি। সাপোজ এই শলা এটা হচ্ছে আমাদের একটা বৈদ্যুতিক খুঁটি। একটু ছোট করে নিই। ওকে, তো এই পুরোটা হচ্ছে আমাদের একটা বৈদ্যুতিক খুঁটি। এখানে বলছে ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে। সাপোজ ধরো ঝড়ে এইখান থেকে ভেঙে গেছে। ওকে, এইখান থেকে ঝড়ে ভেঙে গেছে, ভেঙে যে দণ্ডায়মান অংশের সাথে। এখন দণ্ডায়মান অংশ কতটুকু? যতটুকু এখানে দাঁড়ায় আছে, এই যে যতটুকু এখানে দাঁড়ায় আছে সেটা হচ্ছে দণ্ডায়মান অংশ। তো দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে, তার মানে দণ্ডায়মান অংশের সাথে এইখানে 30 ডিগ্রি কোণ করে, এই যে এইখানে যে কোণ তৈরি হচ্ছে এটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে 30 ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে, খুঁটির গোড়া কোনটা? খুঁটির গোড়া হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে খুঁটির গোড়া। নিচে যে অংশটা এটা হচ্ছে খুঁটির গোড়া। গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে এইখান থেকে এই যে এইখান থেকে 10 মিটার দূরে। তার মানে এইখানে যে ডিস্টেন্স, এই খুঁটির গোড়ার থেকে এখানে স্পর্শ করছে, এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। ক্লিয়ার? এতটুকু দূরত্ব 10 মিটার। আর এইখানে যে কোণ তৈরি করতেছে এটা হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমাদের বলছে প্রশ্নে সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র আঁকো। এই বিষয়টা পুরো চিত্র আকারে বর্ণনা করতে হবে। খতে বলছে খুঁটিটির অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে খুঁটিটি এখানে ভেঙে গেল, এই ভাঙা অংশের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলছে। কতটুকু অংশ ভেঙে গেছে এটা বের করতে হবে। ঠিক আছে? আর তারপরে বলছে কি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ খুঁটি তার মানে এইখানে যে সম্পূর্ণ যে খুঁটিটা আছে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এই বিষয়টা আমাদের পরীক্ষায় খাতায় লিখতে হবে বা করতে হবে। আমরা পুরো উদ্দীপকটা বুঝতে পারলাম। এখন আমরা অঙ্কটা ইনশাল্লাহ করব। তাহলে প্রথমেই দেখো আমাদের বলছে সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র আঁকো। তাহলে প্রথমেই আমরা এই চিত্র আঁকার জন্য কি কি করব সেটা একটু দেখে নিই। তাহলে প্রথমেই আমরা ওকে, ১ নং সেট। প্রথমে দেখো কতে বলছে, তা আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো উদ্দীপকের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ, হাতের লেখা ভালো না, উদ্দীপকের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ নিম্নে আনুপাতিক চিত্র অঙ্কন করা হলো। ওকে, এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে তারপরে আমরা এখন চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকবো, সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের পুরো একটা খুঁটি, যেটা আমাদের বলা ছিল সেই এ এবং বি হচ্ছে আমরা খুঁটি ধরি। ওকে, তো এখন আমাদের বলছে এই খুঁটিটির কোনো একটা অংশ ভেঙে গেছে, সেই ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এক এক করে চিন্তা করি, যতটুকু আমরা লিখলাম ততটুকুই আমরা, যতটুকু আঁকলাম ততটুকুই আমরা লিখব। তো মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এ বি
সমান সমান দেখো এটা আমাদের হচ্ছে এবি, আমরা নাম দিছি। তো এইখানে ধরতে হবে যে এবি, এটা একটা নাম অবশ্যই থাকবে। এবি সমান সমান এইচ মিটার ধরি, এবি সমান সমান এইচ মিটার। ওকে, মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি সমান সমান এইচ মিটার, এটা লিখলাম। তারপরে কি করব, খুঁটিটির মনে করি খুঁটিটির এইখান থেকে ভেঙে গেছে, তো এটা একটা নাম দিব সি। তো এইটা পুরোটা যেহেতু এইচ মিটার ধরছি, তাহলে এইটুকুর একটা নাম আমাদের প্রয়োজন। তো এইটুকুর নাম দেব এক্স। ক্লিয়ার? এইটুকুর নাম দিলাম এক্স। তাহলে কি লিখবো, খুঁটিটি সি বিন্দুতে, খুঁটিটি সি বিন্দুতে বিসি সমান সমান বিসি, এই পুরোটা সমান সমান এক্স মিটার, যেটা আমরা নাম দিছি, উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে, দেখো এত মিটার উচ্চতায়, এত মিটার উচ্চতায় ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, এটাও কিন্তু আমাদের বলা ছিল ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, দেখো ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে এত ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে এত মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে বিসি সমান সমান উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে কত কোণ, এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাহলে এই কোণটাকে একটু এঁকে নিই। ওকে, তো এটার নাম দিব জি। দণ্ডায়মান অংশের সাথে কি কোণ, বি সি ডি কোণ। আমরা জানি যে কোণটা আমরা লিখি সেটা সবসময় মিডিলে থাকে। তাহলে বি সি ডি কোণ, বি সি ডি কোণ সমান সমান কত ডিগ্রি বলছে, 30 ডিগ্রি। কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে খুঁটিটির গোড়া, খুঁটিটির গোড়া বি বিন্দু, খুঁটিটির গোড়া কোথায়, বি বিন্দু, বি বিন্দু থেকে কত মিটার দূরে, বিডি। তাহলে এখানে লিখবো ওকে, এটা হলো আমাদের 10 মিটার দেয়া আছে। তাহলে দেখো খুঁটির গোড়া বি বিন্দু থেকে বিডি সমান সমান 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। ক্লিয়ার? মাটি স্পর্শ করে কোথায়, ডি বিন্দুতে। আমরা এটা একটু লিখতে পারি, এত মিটার দূরে ডি বিন্দুতে, আচ্ছা এখানে একটু লিখে দিই, ডি বিন্দুতে, ডি বিন্দুতে স্পর্শ করে। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে হলো পুরো একটা বিষয় আমরা আঁকলাম এবং সেটা লিখবো, ব্যাখ্যাটা লিখবো। তো এইটা লেখার পরে আমাদের কাজ হচ্ছে এইখান থেকে পরবর্তী যে খটা চাইছে সেটা আমরা বের করবো। খতে বলছে খুঁটিটির অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমাদের ক শেষ। ক্লিয়ার? এবার আমরা খতে যাই। খতে যাব। আচ্ছা দেখো, খতে বলছে খুঁটিটির অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ক থেকে কি কি পাইছি সেটা আগে একটু লিখে নিব। হ্যাঁ, ক থেকে কোনটার মান কি পাই সেটা আগে লিখে নিয়ে তারপরে আমরা অঙ্কটা করব। আচ্ছা, আমরা খ নাম্বার দিচ্ছি, খ নাম্বার দিলাম। তাহলে এখন লিখবো ক হতে পাই। ওকে, এখন ক হতে আমি কি কি পাইছি সেই বিষয়গুলো পুরো আমি এখানে আগে লিখে নিব, লিখে নিয়ে তারপর আমরা অঙ্ক করবো। তাহলে ক হতে পাই, দেখো আচ্ছা এইখানে এইটা মানটা একটু লিখে নিই। এটা মান হচ্ছে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স
এই পুরো খুঁটিটা এখানে যেটুকু ভেঙে আসছে সেটা তো এই উপরেরটাই এতটুক ভেঙেই তো এখানে নিচে নামছে, তাই তো? এতটুক ভেঙে এখানে নিচে নেমেছে। তাহলে এতটুকু মান হবে, এই পুরোটা ধরছিলাম এইচ, এই পুরোটা ধরছি এইচ, এখান থেকে এতটুকু যদি এক্স চলে যায় তাহলে এতটুকু মান বেরোবে এইচ মাইনাস এক্স। ওকে, তো এটা লিখে নিই, এবার আমরা এক এক করে লিখি যে ক হতে পাই বিসি সমান সমান, দেখো বিসি সমান সমান কি পাইছি আমি এক্স। ওকে, বিডি, বিডি সমান সমান কত পেয়েছি 10 মিটার দেয়াই আছে। ওকে, সিডি সমান কি পাইছি এইচ মাইনাস এক্স। ওকে, তারপরে আরেকটা কোণ পাইছিলাম, এই যে এখানে একটা কোণ তৈরি করতে বলছিল। ওকে, এই যে এখানে একটা কোণ বিসিডি সমান সমান 30 ডিগ্রি, সেটা লিখি নেই সে সময় ভুলে, এই যে 30 ডিগ্রি। ক্লিয়ার? তো এই হলো আমাদের ক নম্বর, পুরোটা শেষ। এখন আমরা এটা কোণটাও লিখবো, তো বি সি ডি কোণ সমান সমান 30 ডিগ্রি। ক্লিয়ার? এইবার আমরা অঙ্কটা করব। আমাদের বলছে খুঁটিটির অবিচ্ছিন্ন ভাগাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে এখন আমরা লিখবো, তাহলে এখন এই পুরো যে ত্রিভুজটা, এখানে দেখো পুরো ত্রিভুজটা আছে বি সি ডি ত্রিভুজ, পুরো একটা ত্রিভুজ। তাহলে লিখবো বিসিডি সমকোণী ত্রিভুজে এখানে বিসিডি সমকোণী ত্রিভুজে, এখন দেখো এখন একটা বিষয় বোঝার আছে, সেটা হলো কি আমরা বের করব কি, এটা আমাদের ধরতে হবে। দেখো আমরা বের করব হলো খুঁটিটির অবিচ্ছিন্ন ভাঙা অংশ, তার মানে আমাদের বের করতে বলছে সি এবং ডির মান। খুঁটিটির অবিচ্ছিন্ন ভাঙা অংশ যেখানে ভেঙে গেছে, ভেঙে নিচে নেমে গেছে, সেই এতটুকুর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো এতটুকুর মান বের করতে হলে আমরা সাধারণত জানি এই পাশটাকে বলে হচ্ছে, এই যে যে তিনটা পাশ, এই তিনটা পাশের এই পাশকে বলে অতিভুজ। এইটা সাধারণত আমরা জানি যে ভূমি। এই লাল কলম দিয়ে যেটা লিখতেছি এটা পরীক্ষাতে লিখবা না, এই কারণে লাল কলম দিয়ে লিখতেছি। আর এই পাশটা আমরা জানি এটা হচ্ছে লম্ব। সাধারণত আমরা জানি এটা। তো এই পুরো পাশটা লম্ব, এই পাশটা ভূমি, আর এই পাশটা অতিভুজ, অর্থাৎ এই যে বাঁকানো ভাবে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? কিন্তু যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা যখন এই যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করব, এই সূত্রগুলো অ্যাপ্লাই করব, তখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব তখন যেখানে এই যে যে কোণটা মিলিত হচ্ছে, এই যে এইখানে যে কোণটা মিলিত হচ্ছে, ঠিক আছে, যে এইখানটাতে, সেই পাশটা হবে ভূমি। আবার রিপিট করি, এইখানে যে কোণটা মিলিত হচ্ছে সেই পাশটা হবে ভূমি, আর এই পাশটা হবে লম্ব। মনে থাকবে? যখন একটা কোণ তৈরি হবে, কোণের অতিভুজের সাইড বাদে যখন একটা কোণ কোথাও মিলিত হবে, তখন এই পাশে যে পাশে মিলিত হবে অতিভুজের সাইড বাদে, সেই পাশটা হবে ভূমি, আর অন্য পাশটা হবে লম্ব। সেম এখানে যদি একটা কোণ তৈরি হইতো, তাহলে এই পাশটা যেখানে মিলিত হতো সেটা হইতো ভূমি, আর এই পাশটা হইতো লম্ব। মনে থাকবে সবার? তাহলে এখন আমরা যখন এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করতে যাবো, আমাদের প্রথমে সাইনের সূত্র আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আছে আমাদের সূত্র। এখন আমরা লম্ব কোনটা ধরবো, এইটা না এই নিচেরটা? লম্ব হবে আমাদের এই যে এই পাশে যেটা আছে সেটা, এইটা লম্ব ধরে আমাদের অঙ্ক করতে হবে। কারণ আমরা জানি যেখানে কোণ মিলিত হচ্ছে সেই কোণটা, সেই নিচ সাইডটা হচ্ছে ভূমি। তাহলে এইখানে কোণ তৈরি হচ্ছে এইখানে, তার মানে এই সাইডটা হবে ভূমি। ঠিক আছে? তো এইটা একটু আমি অন্যভাবে মার্ক করি, এটা হচ্ছে সবুজ কালি দিয়ে মার্ক করি, এটা হচ্ছে আমাদের তাহলে ভূমি, তাহলে এটা হবে লম্ব, ঠিক আছে? তো আর অতিভুজের কোনো চেঞ্জ নেই, অতিভুজের ক্ষেত্রে অতিভুজ যেটা আছে সেটি থাকবে, এটা সবসময় ফিক্সড। আচ্ছা, এখন আমি সূত্র কি বের করব? এখন আমার বলছে প্রশ্নে খুঁটিটির অবিচ্ছিন্ন ভাঙাংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে এতটুকু বের করতে বলছে। ঠিক আছে?
তো এতটুকু যদি বের করতে বলে আমার এখন দেখতে হবে অতিভুজ কোথায় কোথায় আছে, কোন সূত্রের মধ্যে অতিভুজ বিদ্যমান। তাহলে এখন দেখি আমি যতটুকু বের করব সেটা কোথায় আছে আমার দেখতে হবে। অতিভুজ দেখো, সাইনের এখানে আছে লম্ব বাই অতিভুজ, সেকের এখানে আছে অতিভুজ বাই ভূমি, ট্যানের এখানে আছে লম্ব বাই ভূমি। তার মানে ট্যানের মধ্যে টোটালি কোনো অতিভুজ নাই, বাদ ট্যান। আচ্ছা, তারপর আছে সূত্র দুইটা, সাইন আছে আর সেক আছে, সেক আর সাইন, এই দুইটার মধ্যে অতিভুজ আছে এবং ভূমি এবং লম্ব আছে। এখন আমি কোনটা ধরে অঙ্ক করব? এখন ব্যাপারটা হচ্ছে অঙ্কের মধ্যে সাধারণত যেটা মান দেয়া থাকে, এখানে দেখো কিসের মান দেয়া, এখানে আমাদের লম্বের মান দেয়া আছে, লম্ব। আমি কিন্তু আগেই বলে নিছি যেখানে কোনটা মিলবে সেই পাশটা হবে ভূমি, এই সূত্র অ্যাপ্লাই এর ক্ষেত্রে। তাহলে এই পাশটা ভূমি হচ্ছে, এই পাশটা হবে লম্ব। তাহলে আমাদের লম্বের মান দেয়া আছে 10 মিটার। ক্লিয়ার? আর আমাদের দরকার হলো অতিভুজের মান। তাহলে আমরা এই লম্ব আর এই অতিভুজ, এই দুইটা ধরে অঙ্ক করব। আমার এই পাশে অতিভুজ আর এই পাশে লম্ব। তাহলে দেখো লম্ব আর অতিভুজ আছে কোথায়? লম্ব আর অতিভুজ আছে সাইনের মধ্যে। ক্লিয়ার? সাইনের মধ্যে লম্ব এবং অতিভুজ বিদ্যমান। তুমি যদি চাও সাইনের উল্টা কসেক, কসেকের সূত্র ধরেও যদি অঙ্ক করো অতিভুজ বাই ভূমি, তাও তোমার অঙ্ক হবে, তোমার অঙ্ক কারেক্ট। আমি এই সূত্র ধরে অথবা কসেকের সূত্র ধরে অঙ্ক করতে পারি। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, আর কসেক সমান সমান হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমি সাইনের সূত্র ধরে অঙ্ক করতেছি। ওকে, তাহলে সাইনের সূত্র ধরে অঙ্ক করলে লম্ব বাই অতিভুজ, তা লম্ব হবে আমাদের এতটুক বিডি, আর অতিভুজ হবে সি ডি। ক্লিয়ার? এখন এইভাবে হলো সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা এখন অঙ্কটা করি। দেখো বিসিডি সমকোণী ত্রিভুজে আমি বের করবো এতটুকুর মান। বিসিডি সমকোণী ত্রিভুজে আমি কি সূত্র ধরে অঙ্ক করবো বলছি? সাইন ধরে। তাহলে সাইন, দেখো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন কি দিব এখানে? কোণের যে ব্যাপারটা আছে সেটা দিতে হবে। বিসিডি কোণ সমান সমান, সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখন আমার লম্ব কি আছে? আমি বলছি লম্ব হচ্ছে আমার এই সাইডের টুক, ঠিক আছে? তাহলে বিডি, আর অতিভুজ কি দেয়া? সিডি, আগেটা লিখে নেব। বা সাইন, দেখো সাইন বিসিডি মান কত দেয়া? 30°। তাহলে লিখলাম বিসিডি মান 30° সমান সমান, এখন বিডির মান আমি যা পাইছি সেটা লিখবো। বিডির মান আমার এখানে আছে 10, তুমি লিখবো 10। সিডির মান এখানে আছে এইচ মাইনাস এক্স, আমি লিখবো এইচ মাইনাস এক্স। বা সাইন, এখন দেখো সাইন 30° মান কত, ঠিক আছে? আমার এইটা দরকার। তাহলে আমি সাইন না লিখে সাইন 30° মানটা লিখি। তো সাইন 30° মান হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে সাইন 30° মান হচ্ছে হাফ। তাহলে হাফ মানটা লিখে দিলাম, সাইন 30° মান যেটা সেটাই যে এখান থেকে লিখে দিলাম 1/2, 1/2 সরি। আর এখানে বিডি মান আছে 10 দিয়ে আর এইচ মাইনাস এক্স। বা এখন যদি আমরা এরকম গুণ করি, বজ্র গুণন করি, তাহলে এইখানটাকে এটা গুণ করলে এইচ মাইনাস এক্সই থাকে, সমান সমান এই 2 রে 10 দিয়ে গুণ করলে এইটা দিয়ে গুণ করলে 20 থাকে। অতএব দেখো আমাদের একটা মান কিন্তু বের হয়ে গেল। অতএব এইচ মাইনাস এক্স সমান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? দেখো আমাদের মান কিন্তু হয়ে গেছে। এইখানে তুমি সমান দিতে পারো, সমস্যা নেই, না লিখলে হয়। ওকে, তাহলে এখন এইচ মাইনাস এক্স আমাদের হয়ে গেছে, এটা কেটে দিই, এইচ মাইনাস এক্স এইখানে দিয়ে দাও। ওকে, অতএব এইচ মাইনাস এক্স সমান সমান 20। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের খর অ্যান্সার, অর্থাৎ এখানে এতটুকুর মান হচ্ছে 20 মিটার। ওকে, তো এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে বলছে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাদেরকে অঙ্কটা বুঝতে হবে। সম্পূর্ণ খুঁটি বলতে কি বোঝাচ্ছে? সম্পূর্ণ খুঁটি বলতে বোঝাচ্ছে এই এ থেকে শুরু করে বি পর্যন্ত, ঠিক আছে? তো অলরেডি দেখো আমরা কিন্তু এ সির মান বা সিডির মান যেটা আর এসির মান তো একই, কারণ এই অংশটুকু ভেঙেই কিন্তু এখানে নিচে নেমে গেছে। তাহলে সিডিও যা, এসিও তাই।
তো অলরেডি আমরা সিডির মান বের করছি বা এসির মানটা বের করছি, তাহলে এখন আমাদের শুধু এই এক্স এর মানটা যদি আমি বের করতে পারি, এটুকুর মান বের করে এইটার সাথে যোগ করলেই অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা যে 20 মিটার বের করছি, এই এক্স এর মান ততটুকু বের করার পরে বি যে 20 মিটার পাইছি সেই 20 মিটারের সাথে যোগ করলে আমাদের পুরো খুঁটিটির দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে লিখব ক হতে পাই কি কি লিখবো সেটা একটু লিখি আগে। তা দেখো ক হতে আমরা কি কি পাইছিলাম। ক হতে পাইছিলাম হচ্ছে বিডি বিডি সমান সমান 10 মিটার। তারপরে পাইছিলাম বিসি সমান সমান এক্স মিটার। আর একটা কোণ পাইছিলাম, তাই তো, বিসিডি কোণ সমান সমান পাইছিলাম হচ্ছে 30 ডিগ্রি। আর আরেকটা বিষয় আমরা নতুন পাইছি খ থেকে, সেটা হলো এই যে সিডির যে 20 মিটার বেরোচ্ছে সেটা, তাহলে সেটা একটু লিখবো অন্যভাবে। সেটা হলো খ হতে পাই সিডি সমান সমান এইচ মাইনাস এক্স সমান সমান 20 মিটার। ওকে, তাহলে এখন আমরা সেম ওইভাবে আবার লিখবো। এখন বিসিডি সমকোণী ত্রিভুজে বিসিডি সমকোণী ত্রিভুজে দেখো, এখন বিসিডি সমকোণী ত্রিভুজে কি আমাদের বের করতে হবে? আমাদের বের করতে হবে পুরো এটার মান। আর এখন আমার এসির মান আমি অলরেডি পাইছি 20 মিটার। এখন শুধু আমার এতটুকুর মান আমার দরকার, তাই তো। এক্স এর মানটা আমার বের করতে হবে। তাহলে এখন এক্স এর মান এটা আমার কি পাশ? এটা হলো বলছিলাম অঙ্ক অ্যাপ্লাই ক্ষেত্রে ভূমি, কারণ এখানে কোনটা মিশছে, অর্থাৎ যে পাশে কোণ মিলবে সেটা হবে ভূমি। তাই এটি হলো ভূমির পাশ, ঠিক আছে, এটি হলো ভূমি। আর আমার কি দরকার? আমার দেয়া আছে হলো লম্ব। ভূমি আর লম্ব দেয়া আছে। আমি এখন বের করব কি? আমি বের করব হলো ভূমি, কারণ এতটুকু মান যদি আমি বের করতে পারি, তাহলে এতটুকুর সাথে যোগ করলে আমার পুরো এখান থেকে এবি মান বেড়ে যাবে। এবি এখানে মান বের করতে গেলে আমার প্রথমেই এটুকু মান লাগবে। তাহলে আমার সূত্রে চাচ্ছে এই ভূমি আর লম্ব। এবার দেখি ভূমি আর লম্ব কোথায় আছে, কোন সূত্রের মধ্যে ভূমি এবং লম্ব আছে। এই যে ট্যানের মধ্যে লম্ব এবং ভূমি বিদ্যমান, বা ট্যান বা কট। কট হবে ভূমি বাই লম্ব। আমি যে কোনো একটা সূত্র ধরেই করতে পারি, আমি ট্যান ধরেই করতেছি। ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লিখি ট্যান বিসিডি কোণ সমান সমান, সূত্রটা কি? লম্ব বাই ভূমি। তাহলে আমার এখানে লম্ব কোনটা? লম্ব হলো নিচেরটা, এই যে এটা আমার লম্ব, ঠিক আছে, বিডি। আর ভূমি কোনটা? বিসি। ওকে, বা ট্যান বিসিডির মান 30 ডিগ্রি। আর বিডির মান কত? বিডির মান দেওয়া আছে 10। বিসির মান কত? বিসির মান দেওয়া আছে এক্স। বা এখন দেখো ট্যান 30 ডিগ্রি মান কত সূত্র থেকে? ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√2। লিখি 1/√2 তো না, 3। আচ্ছা, 1/√3 সমান সমান 10/x, বা এখন গুণ করি এই পাশ আর এই পাশ, এই পাশ আর এই পাশ। তাহলে 1 দিয়ে x এর গুণ করলে xই হয়, সমান সমান 10 গুণ √3। অতএব x সমান সমান, দেখো এবার 10 গুণ √3 করে দেখো কত আসে। এখন আমাকে ক্যালকুলেটর নেই। ওকে, 3 রুট দেওয়ার পরে এত আসলো 1.7320। তো 1.7320 এর সাথে গুণ করবো কত? 10 গুণ 10 সমান সমান 17.32। 17.32। তাহলে আমি সেটা লিখবো 17.32। ওকে, লিখলাম 17.32। তাহলে এখন আমরা কি বলছিলাম? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে গেলে আমার এখানে যে মানটা আসছে, এই যে
এখানে বলছিলাম সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে হলে এসির মান পাইছি 20 মিটার বা সিডির মানও বেশি 20 মিটার, আর এক্স এর মানটা বের করবো। এক্স এর মান এইমাত্র পাইলাম 17.32 মিটার। তার মানে এই 20 মিটারের সাথে 17.32 মিটার যোগ করলেই আমার অঙ্ক শেষ। তাহলে এখন একটু লিখি। অতএব খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য, অতএব খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য এ বি সমান সমান, দেখো কি কি যোগ করবো আমি, এসি যোগ করবো, তাই তো, এসি অথবা সিডি। তাহলে এসি অথবা সিডি যে কোনো একটা তুমি দেখাইলেই হবে। তাহলে আমি এসি দেখাচ্ছি, এসি প্লাস কি যোগ করবো, বিসি। তো দেখো এসি সমান সমান কত পাইছিলাম আমরা ঘর থেকে, পাইছিলাম হলো 20 মিটার, লিখলাম সে 20 মিটার। আর বিসি সমান এইমাত্র কত পাইলাম, বিসি সমান পাইলাম হলো 17.32। ক্লিয়ার? তাহলে টোটাল হবে আমাদের 37.32 মিটার। এটাই আমাদের সম্পূর্ণ খুঁটি দৈর্ঘ্য, বা সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য এ বি সমান সমান এসি প্লাস বিসি সমান সমান, তাহলে সিডি প্লাস বিসি সমান সমান সিডি এইচ মাইনাস এক্স প্লাস এক্স, এইচ মাইনাস এক্স এর মান 20 প্লাস এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 17.32 সমান সমান 37.32 মিটার। এটাই আমাদের আনসার। ঠিক আছে? এভাবেও তুমি চাইলে এভাবেও করতে পারো, একদম ডিটেলস এসি প্লাস বিসি, বা এসি বদলে তারপর চলে আসছে সিডি প্লাস বিসি, এস সিডির মান এইচ মাইনাস এক্স প্লাস এক্স, দেন সিডি যে মানটা 20 মিটার এটা বসায় তুমি করতে পারো, বা এরকমও করতে পারো আগে যেরকম দেখাইলাম। ঠিক আছে? তা আশা করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবা, আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টস করবা কোন কোন দিকটা খারাপ লাগছে এই বিষয়ে জানালে আমাদের একটু সুবিধা হয়, যে এইসব বিষয়ে আমরা একটু নিজেরা ঠিক করতে পারি। ভালো হলেও কমেন্টস চাই, খারাপ হলেও কমেন্টস চাই, যে স্যার এই সমস্যাটা আছে, এইখানে এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। সমালোচনা করতেই হবে, সমালোচনা না করলে হবে না। ঠিক আছে? তাহলে আমরা শুধরানোর চেষ্টা করব। তাহলে ওকে, ভালো থাকবা, খোদা হাফেজ।